জানাচ্ছি আপনাদের সবাইকে ইসলামিক টেলিভিশনের ব্যবসা বাণিজ্য ভিত্তিক সাপ্তাহিক আয়োজন মেট্রো হোমস বিজনেস অ্যাফেয়ার্স থেকে আমি তারেক শাহরিয়ার। দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় যানজট ও অর্থনৈতিক ক্ষতি। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি সংশ্লিষ্ট দুই ব্যক্তিকে। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। শুরুতেই আমার সামনে আছেন AKM নুরুল আমিন, প্রফেসর অ্যান্ড চেয়ারম্যান, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তারপরে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আওয়াল, ম্যানেজিং ডিরেক্টর, দি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স লিমিটেড। স্যার, আমি শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে যানজট এবং অর্থনৈতিক ক্ষতি, এবং প্রতিদিন আমরা দেখছি যে যানজটকে আমাদের ডেইলি রুটিনের বাইরে আমরা কখনোই রাখতে পারছি না। তো এটার কারণে ব্যবসায়ী মহল কি ধরনের ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটার ইম্প্যাক্টটা ইকোনমিতে পড়ছে, আমি এই বিষয়ে আপনার কাছ থেকে শুরু থেকে একটু জানতে চাইবো। ধন্যবাদ। ব্যবসা মানেই হলো পণ্য উৎপাদন করা এবং বিপণন করা। পণ্য উৎপাদনের কথা যখন বলছি, তার মধ্যে হলো তার যে বেসিক র ম্যাটেরিয়ালস, এটার সাথে যে কেরিং, এটা কিভাবে এফেক্টেড হচ্ছে। প্রথম কথা হলো সময় একটা বিরাট বিষয়, কারণ মানে টার্নওভার, যারা পরিবহন ব্যবসার সাথে জড়িত, সারাদিনে বা মাসে কি টার্নওভার হচ্ছে সেটার উপরে। তো টার্নওভার নির্ভর করছে যে সে কত দ্রুত মুভ করতে পারছে সেটার উপরে। উদাহরণস্বরূপ বলি যে ঢাকা থেকে চিটাংকে ঢাকায় আসা এবং ফেরত যাওয়া, এটা যদি দিনে দিনে ফেরত যাওয়া যেত তাহলে মাসে 30টি ট্রিপ হতে পারতো। আর যদি সেটা 2 দিনে হয় তাহলে অর্ধেক হয়ে যাচ্ছে। তো সেখানে একটা অর্থনৈতিক প্রভাব এখানে আসতেছে। সেই সাথে যানজটে আটকে থাকতে পারে যে ফুয়েলটা খরচ হচ্ছে, সেটা তো বিরাট ডাইরেক্ট এক্সপেন্সেস কিন্তু সেটা। তো সুতরাং সেখানে এই পণ্য উৎপাদনের সাথে যে কাঁচামালের যে খরচ মূল্য, সেটা বেড়ে যাচ্ছে। আর ফিনিশ প্রোডাক্ট সেইটা যখন আমি বিপণন করতে যাচ্ছি, এটা যখন আমি জায়গায় জায়গায় পৌঁছানো যাচ্ছে, তখন সে একই কথা এসে যাচ্ছে, কিন্তু সেখানে পরিবহন খরচ বেড়ে যাচ্ছে। তাতে করে টোটাল এফেক্টটা কি হচ্ছে, আলটিমেটলি জিনিসের দাম বেড়ে যাওয়া এবং আলটিমেটলি পুরো অর্থনীতিতে সেটা প্রভাবটা পড়ে। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে স্যার যেটা বললেন যে ব্যবসায়িক ক্ষতি এবং সেটার এটা ইনডাইরেক্ট ইফেক্ট পড়ছে ইকোনমির উপরে, সেক্ষেত্রে ইকোনমিক ইফেক্ট এবং আপনার মতে কি পড়ছে, এবং সেক্ষেত্রে এনভায়রনমেন্টাল যে ব্যাপারটা আছে, আমি একটু আপনার কাছে জানতে চাই। আসলে ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুইটার কথাই আবশ্যক বললেন। ডাইরেক্টলি যেটা আমরা প্রতিদিন যে আমাদের যে অভিজ্ঞতা, যে 2 থেকে 4 ঘন্টা আমাদের যে সময়টা যাচ্ছে, এই সময়টাতে আপনার বছরে 60 দিন আপনি যদি হিসাবটা করেন, দেখবেন আমরা ব্যাংককে দেখেছি যে ওদের ওখানে 45 দিন চলে যেত শুধু গাড়িতে বসে থেকে। আমাদের এখানে আরো বেশি যাচ্ছে, 60 দিন আমাদের চলে যাচ্ছে। এখন শুধু 60 দিনই না, কিন্তু আপনি যখন কাজকর্মে যাচ্ছেন, এবং এটা কিন্তু কাজকর্মের একটা প্রাইম টাইম, আপনি বাসায় যে কাজে বসবেন তার আগে আপনার 2 ঘন্টা চলে গেল। এবং শুধু অ্যাবসলিউট টাইমটা না, আপনার যে ইরিটেশন, আপনার যে টেনশন, আপনার যে স্ট্রেস, এগুলো সবগুলো এফেক্ট কিন্তু হচ্ছে আপনার কাজে যে আপনি সেটেল হয়ে বসতে আপনার আরো সময় চলে যাবে। এখন এইভাবে যদি এই কারণে যে প্রোডাক্টিভিটি লসটা হয়, এটা দুনিয়া জোড়া আমাদের অনেক এস্টিমেট হয়েছে এবং দেখিয়েছে সময় কি যায় এবং সময়ের ফলে যে প্রোডাক্টিভিটি কি হয়। শুধু ব্যবসা তো ডাইরেক্টলি হচ্ছে আপনার সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবাই এটাতে এফেক্ট হচ্ছে। এবং ঢাকাতে আমাদের যেটুকু আমরা আগাতে পারতাম অর্থনীতিতে, আমাদের এমনিতেই আমরা দরিদ্র দেশ হিসাবে একটা ভিসাস সাইকেলের মধ্যে আছি। এখন এই ভিসাস সাইকেলটা কিন্তু এখানে আরো একটা প্রমিনেন্ট হয়ে গেছে। কারণ একদিকে দেখেন, আমরা যেই টাকাটা আমাদের ইনভেস্ট করার দরকার এই যানজট থেকে বের হয়ে আসার জন্য, সেটা আমরা করতে পারছি না দেখে আমাদের আবার ব্যবসায়িক লস হচ্ছে। কিন্তু কাজেই আমরা একটা খারাপ অবস্থার থেকে যে অর্থনৈতিকভাবে বের হয়ে আসবো, সেটা সমাধানের জন্য যে আমাদের প্রচেষ্টাটা হচ্ছে, সেটা আজকে কিন্তু বড় বাধাগ্রস্ত হচ্ছে। আমরা আগে রাজনৈতিক কারণে যখন হরতাল হতো দিনের পর দিন, আমরা সে সময় দেখেছি যে কিভাবে আমাদের অর্থনীতিকে এফেক্ট হয়। কিন্তু আজকে দেখেন, এই যানজটের জন্য সমপরিমাণ বেশিও হতে পারে, কারণ এটা রুটিন। হরতাল তো আর এভরিডে ছিল না, এটা রুটিন ভাবে হচ্ছে। কাজেই এর থেকে বের হয়ে আসাটা ইট হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। আমি স্যার আপনার কাছে একটু জানতে চাই, সেক্ষেত্রে প্রতি বছর কি পরিমাণে আমরা এনভায়রনমেন্টাল হোক বা ফিজিক্যাল হোক, এবং সেক্ষেত্রে আমরা গ্যাস এবং পেট্রোলিয়ামের থেকে কি পরিমাণে আমরা লুজার হচ্ছি বলে আপনি মনে করছেন? আচ্ছা, এই ধরনের কোনো হিসাব আমার কাছে নেই, কারণ আমি পরিসংখ্যানবিদও নেই, আমি অর্থনীতিবিদ নেই। কিন্তু
এটা তো কয়েক হাজার কোটি টাকা হবে, এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা হিসাব ছাড়াই বলতে পারি। দেখেছি যে পার ডে 3.5 করোড় টাকা শুধু আপনার ফুয়েল নষ্ট হচ্ছে, এবং আপনার যেটা হচ্ছে যে আনুমানিক আমরা 40,000 কোটি টাকার গ্যাস এবং পেট্রোল ইয়ারলি আমাদের যেটা আমরা লুজার হচ্ছি। তো সেই যে ইফেক্টটা কি ধরনের পড়বে আলটিমেটলি ওভারঅল ইকোনমিতে গিয়ে মনে করেন? না, তাতে হচ্ছে কি যে আমরা আসল জায়গাটা যেতে পারছি না। আমাদের যেটা যে আমাদের শিল্প উন্নয়নে যেটা ইনভেস্টমেন্ট করার কথা, আমাদের পাওয়ার সেক্টরে যে ইনভেস্টমেন্ট করার কথা, যেটা প্রায়োরিটি সেক্টরগুলো ট্রান্সপোর্টেশন, সেটা কিন্তু হচ্ছে না। হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তেল ইম্পোর্ট করতে করতে আমরা ফতুর হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেমটা কিন্তু ওখানে হয়ে যাচ্ছে, আমাদের টোটাল অর্থনীতি কিন্তু আটকে যাচ্ছে এই জায়গাটা। এটাকে আমরা ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তবে আপনি যে কথাটা বলছিলেন, আমি স্যারের প্রশ্ন একটু বলবো, সেটা হলো যে পরিবেশের সাথে এটা কিভাবে সম্পৃক্ত হচ্ছে। কথা হলো যে গ্যাসটা যে এমিশন হচ্ছে, যে আমাদের কার্বন মনোক্সাইড এবং কার্বন এটা ইনহেল করার পরে আমি স্বাস্থ্যগতভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাতে করে চিকিৎসার পিছনে কি পরিমাণ আমাদের ব্যয় হচ্ছে এইটা, এবং আমাদের যে গড় আয়ু সেখানে কিন্তু এফেক্ট করতেছে। কিন্তু এই বিষয়গুলো হিসাব করলে আমরা কোথায় আছি আসলে? আচ্ছা, তো আমি একটু এনভায়রনমেন্টের ব্যাপারে বললেন অবশ্যই, যে ফুয়েল কস্ট আপনি যেটা জিজ্ঞেস করলেন, আসলে এই ফুয়েল কস্ট এবং আমাদের দেশে দেখেন যে প্রোগ্রামটা শুরু হওয়ার আগে আউল সাহেব বলতেছিলেন, আমাদের যখন পলিসি আমরা নেই, আমরা কিন্তু ওরকম ভালো করে চিন্তা করে জিনিসটা করি না। একটা জিনিস আমার মনে হচ্ছে, এই যে আমরা এনভায়রনমেন্টের দিক থেকে এমিশন কমানোর জন্য সিএনজিটা অবশ্যই আমাদের একটা ব্লেসিং হয়ে যায়, তাই না? কিন্তু আবার অন্যভাবে চিন্তা করেন, এটার প্রাইসটা এমন রাখা হয়েছে, এখন কিন্তু ফুয়েল কস্টের অনেকের কাছেই এটা যে একটা বার্ডেন, সেটা কিন্তু মনে হয় না। এটার কিন্তু একটা ইনডাইরেক্ট ইফেক্ট আছে। আমরা দেখেছি দুনিয়া জোড়া, যখনই অয়েল প্রাইস বেড়ে যায় অনেক, তখন কিন্তু মানুষ এই ছোট গাড়ির দিকে গেছে, বা গাড়ি কমিয়ে অন্য ট্রান্সপোর্ট, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করেছে। কিন্তু আমাদের এখানে একটা কিন্তু ডিস্টোরশনারি এফেক্ট হয়ে যাচ্ছে। যদিও আমাদের দরকার আছে, যেহেতু আমরা এমিশনসটা কমাতে চাচ্ছি, আমরা ক্লিনার ফুয়েলটা আমাদের করতে হবে, কিন্তু প্রাইসিংটা আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক না। এটা একটু থরলি স্টাডি করা দরকার, যে এটার এফেক্টটা আপনার যে কার আমরা ব্যবহার করতেছি তার ফলে এর এফেক্টটা কি হচ্ছে। এই যে ডিপেন্ডেন্স অন কার, এই ঢাকা শহরের মতো 1 কোটি প্লাস শহরে এটা কোনোদিন চলতে পারে না। এই শহর একদম স্টলড হয়ে যাচ্ছে। এটা আমাদের আরো আগেই দরকার। আমাদের গাড়ির সংখ্যা তো ইনফ্যাক্ট অত হয়নি আমাদের মানুষ হিসাবে, কিন্তু তা সত্ত্বেও এই লেভেলেই আমাদের যে নাম্বার হয়েছে তাতে আমাদের শহর। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ডিপেন্ডেন্স অফ কার এটার জন্য যানজটের অন্যতম একটা কারণ হতে পারে। আর এনভায়রনমেন্টের কথা যেটা আপনি বললেন, সেটা আউল সাহেব অলরেডি বললেন। আমাদের যে ধরেন এই যে রেসপিরেটরি ডিজিজ গুলো, তারপরে আমাদের হসপিটাল কস্ট, মরবিডিটি, মর্টালিটি, এটাও কিন্তু এস্টিমেট করা হয়েছে। এর ফলেও কিন্তু আমাদের অনেক অনেক লস হচ্ছে। কিন্তু এটা ওভারকাম করা খুব কঠিন ব্যাপার না, এটা একটা নোন সলিউশন আছে। এটা আমাদের আবার রিইনভেন্ট করা দরকার নাই। আমাদের পাবলিক ট্রানজিট, ম্যাস ট্রানজিট দুনিয়ার সব দেশ এখন যাচ্ছে। আমরা যদি খুব হাই কস্ট ম্যাস ট্রানজিট বা সাবওয়ে সিস্টেমে এখনই যেতে না পারে, আমাদের দীর্ঘমেয়াদী একটা থাকতে হবে। কিন্তু আমাদের বাসে তো আমরা যেতে পারি। আমি একটু আসছি, স্যার যেটা বললেন যে ডিপেন্ডেন্স অন কার এটাও একটা যানজটের কারণ হতে পারে। তো আমি সেক্ষেত্রে আপনার কাছে একটু জানতে চাইবো যে আমাদের দেশে কি কি কারণে মূলত যানজটগুলো হচ্ছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে যাই হোক, প্রথম হলো যে স্যার যেটা সমাধানের কথা বলছিলেন, কিন্তু সমাধানের আগে কিন্তু আসলে কারণটা খুব গুরুত্বপূর্ণ, কারণগুলো খুঁজে বের করা। এখানে অসংখ্য কারণ কিন্তু আছে। আমরা সচরাচর বলে থাকি যে রাস্তা কম আমাদের। হ্যাঁ, রাস্তা অবশ্যই কম। যেখানে 25% 25% থাকা দরকার, সেখানে আমাদের বোধহয়